আচ্ছা, একটা ছবি যে হাজারটা কথার সমান হতে পারে এই কথাটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই ছবি যখন প্রতিবাদের ভাষা হয়ে ওঠে তখন দেয়ালের একটা সাধারণ পোস্টার বা ধরুন পত্রিকার এক কোণায় আঁকা একটা কার্টুন কিভাবে এই সাদামাটা শিল্পগুলোই সামাজিক বা রাজনৈতিক পট পরিবর্তনের এত বড় একটা হাতিয়ার হয়ে উঠতে পারে। চলুন আজ এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। ভাবছেন তো একটা সাধারণ ছবি আবার অস্ত্র হয় কিভাবে? মানে একজন শিল্পীর হাতে থাকা একটু কালি কলম বা রং তুলি সেটা কি করে শোষণের বিরুদ্ধে এত বড় একটা অস্ত্র হয়ে ওঠে? কিভাবেই বা একটা ছবি পুরো একটা জনগোষ্ঠীর মনের কথা বলে দেয়? এই পুরো সফরে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। ইতিহাসের দিকে তাকালেই কিন্তু এর অনেক উদাহরণ পাওয়া যায়। যেমন ১৯৭১ সালের এই পোস্টারটা, এটা কিন্তু শুধু একটা ছবি ছিল না, এটা ছিল স্বাধীনতার এক জীবন্ত প্রতীক। এই যে মুক্তিযোদ্ধার দৃঢ় চাহনি, অদম্য মনোভাব, এটা দেখেই তো লাখ লাখ মানুষ লড়াই করার সাহস পেয়েছিল। এখানে কিন্তু ভিজুয়াল আর্টের আসল শক্তিটা লুকিয়ে আছে, এটা সরাসরি আমাদের আবেগকে ছুঁয়ে যায়। চলুন তাহলে আমাদের প্রথম শিল্প মাধ্যমটা নিয়ে কথা বলা যাক, কার্টুন। যেটা দেখে আমরা হয়তো মজা পাই, হাসি, কিন্তু সে হাসির আড়ালেই যে কত গভীর কথা, সমাজের কত অসঙ্গতি আর ক্ষমতার দিকে কত তীক্ষ্ণ একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তা কি আমরা খেয়াল করি? তো এই ব্যঙ্গচিত্র বা সেটায়ার জিনিসটা আসলে কি? এটা হলো এমন এক ধরনের শিল্প যেটা সরাসরি আক্রমণ করে না, বরং বুদ্ধি আর হিউমারের মিশেলে এমনভাবে কথা বলে যা দর্শককে হাসতে হাসতে এমন কিছু নিয়ে ভাবতে বাধ্য করে যা হয়তো সে এতদিন এড়িয়ে যাচ্ছিল। এই ব্যঙ্গচিত্রটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ। এখানে একটা গাভীকে দেখানো হয়েছে যা আসলে একটা দেশের প্রতীক, আর একদল ক্ষমতাবান মানুষ তাকে শোষণ করছে। দেখুন কত সহজ একটা প্রতীকের মাধ্যমে শিল্পী শোষণের মতো একটা জটিল বিষয়কে সবার সামনে তুলে ধরেছেন। এর সবচেয়ে বড় সুবিধা হল লম্বা চওড়া কোনো ব্যাখ্যারই দরকার পড়ে না, বার্তাটা একেবারে সরাসরি দর্শকের মনে গিয়ে লাগে। তার মানে মূল ব্যাপারটা হলো যেখানে হয়তো সরাসরি কথা বলার সুযোগ খুব কম, সেখানে কিন্তু এই ব্যঙ্গচিত্রই হয়ে ওঠে সবচেয়ে ধারালো একটা অস্ত্র। এটা হাসির ছলে এমন একটা বার্তা দিয়ে যায় যা কর্তৃপক্ষকে অস্বস্তিতে ফেলে দেয়, আর সেই বার্তাটা সহজে ভোলাও যায় না। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় শিল্প মাধ্যমটির কথায়, পোস্টার। শহরের অলিতে গলিতে দেয়ালে সাঁটানো এই সাধারণ কাগজের টুকরোগুলো কিভাবে একটা চেলো প্রজন্মের আওয়াজ হয়ে ওঠে, চলুন সে গল্পটা এবার শোনা যাক। পোস্টারকে বলতে পারেন সরাসরি জনগণের সাথে কথা বলার একটা মাধ্যম। এর একটাই লক্ষ্য, খুব কম সময়ে খুব সহজে একটা নির্দিষ্ট বার্তা অনেকের কাছে পৌঁছে দেওয়া। আর এর মাধ্যমেই শহরের সাধারণ দেয়ালগুলো হয়ে ওঠে সাধারণ মানুষের মত প্রকাশের এক একটা মঞ্চ। যেমন এই পোস্টারটা একটা গণ অভ্যুত্থানের একেবারে জীবন্ত ছবি। এর ডিজাইনটা একটু খেয়াল করে দেখুন, একটা দৃঢ় মুষ্টি, আগুন ঝরানো স্লোগান, আর কি উজ্জীবিত রঙের ব্যবহার। এর প্রত্যেকটা অংশ ডিজাইনই করা হয়েছে মানুষের মনে সাহস জগিয়ে তাদের আন্দোলনে নামতে উৎসাহ দেওয়ার জন্য। আর এটাই তো পোস্টারের আসল জাদু। এটা খুব অল্প সময়ে একটা শক্তিশালী বার্তা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। অনেক সময় দেখা যায় একটা মাত্র পোস্টারই পুরো একটা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এই কার্টুন বা পোস্টারগুলো কি শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্যই প্রাসঙ্গিক, নাকি ইতিহাসের পাতায় এদের আবেদনটা চিরকালের? চলুন দেখি সময়ের সাথে সাথে এই শিল্প মাধ্যমগুলো নিজেদের প্রাসঙ্গিকতা কতটা ধরে রাখতে পেরেছে। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। একদিকে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের পোস্টার, আর অন্যদিকে 2018 সালের ছাত্র আন্দোলনের দেয়ালচিত্র। মাঝখানে প্রায় ৫ দশকের ফারাক, কিন্তু প্রতিবাদের ভাষাটা কিন্তু প্রায় একই রয়ে গেছে। এটাই প্রমাণ করে যে মাধ্যম হয়তো বদলায়, কিন্তু শিল্পের মাধ্যমে প্রতিবাদের দরকারটা কখনো ফুরিয়ে যায় না। এই দুটো ছবিকে যখন পাশাপাশি রাখা হয় তখন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, বামে ১৯৬৯-এর প্রতিবাদের প্রতীক, আর ডানে ২০১৮-র। প্রায় ৫০ বছর কেটে গেলেও অত্যাচার আর তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে চেতনা, এই মূল ভাবনাটা কিন্তু একদম এক। আর এটাই দেখিয়ে দেয় যে প্রতিবাদের ভাষা আসলে সময়কে ছাপিয়ে যায়, এর আবেদনটা চিরন্তন।
এই কথাটাতেই যেন পুরো আলোচনার সারমর্মটা বলা হয়ে গেছে। এই শিল্পগুলো আসলে শুধু কাগজ বা কালির আঁচড় নয়, এগুলো হলো অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে একটা গোটা জনগোষ্ঠীর সম্মিলিত চেতনার একটা জীবন্ত দলিল। তাহলে একদম শেষ প্রশ্নটা হলো, কেন এই শিল্প মাধ্যমগুলো এত বেশি গুরুত্বপূর্ণ? এদের মধ্যে এমন কি শক্তি আছে যা সময়ের সব পরীক্ষায় বারবার পাশ করে যায়? এর কারণ কিন্তু বেশ কয়েকটা। প্রথমত, এই শিল্পের ভাষাটা সার্বজনীন, যা কোনো দেশ বা সংস্কৃতির সীমানা মানে না। দ্বিতীয়ত, এটা একটা নির্দিষ্ট সময়ের ইতিহাসকে ধরে রাখে। যারা কথা বলতে পারে না, এটা তাদের কণ্ঠস্বর হয়ে ওঠে। আর সবশেষে, সময়ের সাথে সাথে এই শিল্পকর্মগুলোই হয়ে যায় বেশ চেনো ঐতিহাসিক সম্পদ, যা পরের প্রজন্মকে তাদের অতীতটা চিনতে সাহায্য করে। আজকের এই আলোচনাটা আমরা শেষ করছি আধুনিক সময়ের এক প্রতিবাদী শিল্পের খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন দিয়ে। ছাদবাগানের ফুল গেলে কই? এই প্রশ্নটা শুধু একটা প্রশ্ন নয়, এটা একটা সতর্ক বার্তাও বটে। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কথা বলার স্বাধীনতা কতটা ঠুনকো হতে পারে, আর সেই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিবাদের এই শিল্পকে টিকিয়ে রাখার প্রয়োজনটা আসলে কখনোই শেষ হয় না।